সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, তাই নাকি? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদের দোয়ায় আমরাও ইনশাআল্লাহ ভালো আছি আর তোমাদের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবে যাতে আমরা করোনা মহামারীর চলাকালীন সময়েও আমরা তোমাদের সাথে পুরোটাতেই সহযোগিতা করার চেষ্টা করে যেতে পারি। ঠিক আছে? আমরা আজকে আমাদের এমপিএসএস অনলাইন স্কুলে সুস্বাগতম। তোমাদের আমাদের অনলাইন স্কুলে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আমাদের সাথে থাকবে অবশ্যই আশা করছি। আর আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? আমি যদিও আমার পরিচয় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, তারপরেও দেওয়া উচিত। কেননা আমি তোমাদের সাথে প্রতিদিনই একটা করে কমপক্ষে একটা বা দুইটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি আমাদের এমপিএসএস অনলাইন স্কুল থেকে। তা বরাবরের মতো আমি আমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি আবারও। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাধবপুর হবিগঞ্জ। এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারো। ঠিক আছে? আজকে আমি অষ্টম শ্রেণীর একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আর অষ্টম শ্রেণীর বিজ্ঞান যে বিষয় সেটার 13 নম্বর অধ্যায়, অর্থাৎ খাদ্য এবং পুষ্টি। এই খাদ্য এবং পুষ্টি অধ্যায়ের আজকে 3 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা যে ক্লাসটা নিয়ে রেকর্ড করার চেষ্টা করছি সেটা হচ্ছে 3য় নম্বর ক্লাস। আর আমি তোমাদের সাথে যে ক্লাসে আলোচনা করছি, যে অধ্যায় নিয়ে আলোচনা করছি, সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। আর তোমরা অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবে এবং আমাদেরকে সহযোগিতা করবে। তো যদিও আমরা একই সাথে 9-10-এর ক্লাসও কেমিস্ট্রি এবং বায়োলজি আমি তোমাদের সাথে বিভিন্ন ক্লাস শেয়ার করার চেষ্টা করছি। আর একই সাথে আমি অষ্টম শ্রেণীরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমাদের 13 নম্বর অধ্যায়ের খাদ্য পুষ্টির 3 নম্বর অধ্যায় আমরা 3 নম্বর ক্লাস নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে? চলো আমরা দেখি আমাদের টপিকের মধ্যে কী কী জিনিস আছে, এগুলো একটু দেখবো। দেখো, তোমাদেরকে কিছু ছবি দেখানো হচ্ছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি শর্করা, দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে আমিষ, তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে স্নেহ। অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে কথা বলার চেষ্টা করছি যে এগুলোর অভাবে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা বা রোগ হতে পারে। এই যে খাদ্যগুলো আমরা বলছি, আমাদের খাদ্যের যে উপাদানগুলো আছে, প্রধান উপাদান, এর মধ্যে 3টা উপাদানের ছবি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর বিভিন্ন বা অভাবের কারণে আমাদের শরীরে নানা ধরনের রোগ দেখা দিতে পারে, নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এই খাবারগুলো নিয়মিত খাবার প্রয়োজন। তো সেই সুবাদে আমরা দেখতে চাই আজকে এই খাবারগুলোর অভাবে আমাদের শরীরে কী কী ধরনের রোগ হতে পারে। আমাদের আজকের বিষয় হচ্ছে খাদ্য উপাদানের অভাবজনিত রোগ এবং লক্ষণ। এই খাদ্য উপাদানগুলোর অভাব হলে আমাদের শরীরে কী ধরনের রোগ হয় এবং তার লক্ষণগুলো কেমন হয়। ঠিক আছে? আমরা যাতে বুঝতে পারি যে রোগের লক্ষণ দেখলে বা রোগের বিভিন্ন বহিঃপ্রকার যেগুলো থাকে, এগুলো দেখলে যাতে আমরা বুঝি যে আমাদের এই খাদ্যগুলোর অভাব হয়েছে, সেই জন্য আমাদের রোগটা হয়েছে। সেজন্য তোমাদেরকে অবশ্যই ক্লাসে মনোযোগী থাকতে হবে। ঠিক আছে? তুমি যাতে তোমার শরীরে রোগ হলে যদি বুঝতে পারো, তাহলে তুমি নিজেই তার প্রতিকার সম্পর্কে জানতে পারবে। কিভাবে তুমি তার প্রতিকার করবে বা কী কী করলে তোমার এই রোগ থেকে বাঁচতে পারবে, এগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? চলো দেখি আমাদের কী কী বিষয় নিয়ে আজকে আমাদের আছে। আমিষের অভাবজনিত সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, আর তারপরে স্নেহের অভাবজনিত সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে ভিটামিনের অভাবজনিত সমস্যা নিয়েও আমরা আলোচনা করব। এই 3টা মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমাদের এখানে শিকনফল কী কী আছে দেখি। দেখো, আমরা শিকনফলগুলো রাখার চেষ্টা করেছি যে আমিষের অভাবজনিত সমস্যা ব্যাখ্যা করতে পারবে। তারপরে বলেছি আমরা স্নেহের অভাবজনিত সমস্যা ব্যাখ্যা করতে পারবে। তারপর আমরা বলছি ভিটামিনের অভাবজনিত সমস্যা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ ভিটামিনের অভাব হলে কী ধরনের সমস্যা আমাদের হয়, কী কী রোগ হয়, এগুলো আমরা জানবো। তারপরে স্নেহের অভাব হলে আমাদের কী কী ধরনের রোগ হয় সেগুলো আমরা জানবো। তারপরে আমিষের অভাবজনিত কী কী সমস্যা আমাদের দেখা দিতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা শর্করা রাখি নেই, শর্করা আমরা তোমাদের গত ক্লাসে আলোচনা করেছি, সেই জন্য আমরা শর্করা এখানে রাখিনি। দেখো, আমরা তোমাদের কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। ছবিগুলোর যে উপাদানগুলো আছে তোমরা সবাই চিনো, তাই না? প্রথমটা দেখা যাচ্ছে মাংস, মোরগ, গরু, খাসি, যাই বলো, অর্থাৎ মাংস জাতীয় উপাদান এখানে আছে। তারপরটাতে আছে মাছ, তারপরে আছে ডিম, তারপরে আছে দুধ। তাহলে আমরা জানি এইগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার, তাই না? এইগুলো হচ্ছে আমিষের প্রধান উৎস। আমরা যে আমিষ খাবারগুলো খাই,
এগুলোর প্রধান উৎস হচ্ছে আমিষের প্রধান উৎসটাই হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। এগুলো প্রাণীজ আমিষের প্রধান উৎস। প্রাণীর যে আমিষটা আমরা পাই তার প্রধান উৎস হচ্ছে এরা। ঠিক আছে। এছাড়া আমাদের খাদ্য উপাদানগুলোর আলোচনায় আমরা দেখেছি যে উদ্ভিদ আমিষ আরও আছে, যেগুলো আমরা বিভিন্ন শাকসবজি, তারপরে বিচি, তারপরে অন্য অন্য উপাদান থেকে আমরা পেয়ে থাকি, তৈল, এগুলো থেকে আমরা পেয়ে থাকি। দেখো এখানে আমাদের শিশুর খাদ্যের কথা বলা হচ্ছে। এখানে আমরা তোমাদেরকে আমিষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো আমরা বলছি যে সাধারণত আমরা যে আমিষ খাবারগুলো খাই, সেই আমিষ খাবারগুলো সাধারণত আমাদের সহজে হজম হয় না। আমিষগুলোর মধ্যে আমরা কয়েক প্রকারের আমিষ তোমাদের দেখার চেষ্টা করেছি, উদ্ভিদ আমিষ এবং প্রাণীজ আমিষ। এর মধ্যে আমরা আবার আরও কিছু প্রকারভেদ, যেগুলো আমাদের জটিল খাবার, এগুলো সবগুলো আমিষ আসলে আমাদের শরীরে সহজে হজম হয় না। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের সাধারণত যে আমিষগুলো আমরা খাই সেগুলো ভেঙে গিয়ে সরল খাদ্যে রূপান্তরিত হয়, তখন সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এখানে আমরা তোমাদেরকে বলছি, দেখো আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পরে শতকরা যত ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয়। অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র যেটাকে আমরা চিনি, এটাই আসলে অন্ত্র। এই অন্ত্র থেকে আমিষ জাতীয় খাবারটা বেশি পরিমাণে শোষিত হয়। আর এই অন্ত্র থেকে দেহে শোষিত খাদ্য বা যত ভাগ আমিষ শোষিত হয় তত ভাগকে সে আমিষের সহজপাচ্যতার গুণক ধরা হয়। সহজপাচ্যতার গুণক, এখানে সহজপাচ্যতার উপর আমিষের পুষ্টি নির্ভর করে। আমরা তোমাদের বলছি যে আমিষ শতকরা 100 ভাগে দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণে কাজ করে, তার সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। মানে তার গ্রহণযোগ্যতা পূর্ণ, 1 সম্পূর্ণ। তার মানে 100 ভাগে সে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি এবং ক্ষয় পূরণে সাহায্য করে, তার সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। ঠিক আছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান। এক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান, অর্থাৎ যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে। তাহলে এই যে আমিষগুলো আছে সবগুলো আমিষের সহজপাচ্যতার গুণক 100 ভাগ না। যাদের 100 ভাগ না তাদের সহজপাচ্যতার গুণক 1-এর কম। আমরা এখানে সবচেয়ে বেশি উদাহরণ দিয়েছি। দেখো যে মায়ের বুকের দুধ, তারপরে ডিমের আমিষ, মানে ডিমের যে আমিষ থাকে তার সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। অন্যান্য আমিষের সহজপাচ্যতার গুণক 1-এর চেয়ে কম। তার মানে মায়ের বুকের দুধ এবং ডিম উৎকৃষ্ট আমিষ এর উপাদান। ঠিক আছে। এবং এটা সম্পূর্ণটাই আমরা কি করতে পারি, শোষণ করতে পারি। শিশুরা মায়ের বুকের দুধ যারা মানে আমাদের শিশুদের প্রায় 2 বছর বয়স পর্যন্ত তাদের বুকের দুধ খাওয়ানো উচিত। এই বুকের দুধ খাওয়ালে আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে। আমরা অনেকেই বাচ্চাদেরকে বা ছোটো বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াতে ইচ্ছুক নই, বিশেষ করে মায়েরা অনেকেই থাকেন। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কী করবেন, আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর ডিম বেশি করে খাবে তোমরা। ডিমের মধ্যে অর্থাৎ আমিষের যে উপাদানটা থাকে, আমিষ প্রধান ডিম, এটা সহজপাচ্যতার গুণক 1, এটা সম্পূর্ণটাই আমরা শোষণ করতে পারি। এই যে আমিষ, এই আমিষের অভাব হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমরা এখানে তোমাকে বলছি খাদ্যে পরিমিত আমিষ বা মিশ্র আমিষ না থাকলে শিশুর দেহেও আমিষের অভাবজনিত সমস্যা তৈরি হতে পারে। যেমন দেহের বৃদ্ধি, স্বাভাবিক যে বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হবে। শিশুর স্বাভাবিক বৃদ্ধিটা নাও হতে পারে। শিশু পুষ্টিহীনতায় ভুগবে, দেহের বৃদ্ধি ব্যাহত হবে, শিশুর কোয়াশিকর্ক ও ম্যারাসমাস নামক রোগ হবে। বিশেষ করে এই রোগগুলো আমিষের রোগগুলি বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরই হয়ে থাকে, বেশিরভাগই হয় শিশুদের। তবে তোমাদের বয়সে যারা আছে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের এ ধরনের রোগ হতে পারে। সেক্ষেত্রে তোমরা কী করবে, অবশ্যই আমিষ জাতীয় খাবার, দুধ, ডিম, মাংস ইত্যাদি খাবে, তবে অবশ্যই তেল, চর্বি একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা বলছি যে এই যে আমিষ জাতীয় খাদ্যগুলো আছে তাদের অভাব যদি হয় আমাদের শরীরে কী কী হয়, পুষ্টিহীনতার সৃষ্টি হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, তারপরে দেহের গঠন ক্ষতিগ্রস্ত হয়, তারপরে আমাদের সাধারণত শিশুদের যে কোয়াশিয়রকর বা মারাসমাস রোগ হয় সেটা আমিষের অভাবে হয়। আমরা এখানে তোমাদেরকে কোয়াশিয়রকর রোগের
কিছু লক্ষণ দেখানোর কথা বলছি এবং একটা ছবি তোমাদেরকে দেওয়া হচ্ছে। সেটা দেখো, শিশুটির একদম জরাজীর্ণ হয়ে গেছে। তার বা সে কিভাবে বেঁচে আছে আমরা বুঝতে পারতেছি না, এরকম ছবি দেখা যাচ্ছে। বাচ্চাটি একবারে শুকিয়ে গেছে। আসলে আমরা এখানে বলছি তার কোয়াশিকর রোগের লক্ষণ এগুলো। শিশুর খাবার অরুচি হয়, তারপরে পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায়, এগুলো কোয়াশিকর রোগের লক্ষণ। তারপর বলছে ডায়রিয়া হয় এবং শরীরে পানি আসে, পেট বড় হয়ে যায়। তারপরে কোয়াশিকর রোগ খারাপ হলে শিশুর মৃত্যু হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো যদি হয় তাহলে তা কী হবে, খাওয়ার অরুচি যদি না হয় তাহলে তার শরীর আস্তে আস্তে কী হবে, শুকাইতে শুকাইতে একবারে চামড়া সার হয়ে যাবে। শরীরের যত পুষ্টি আছে সেগুলো আস্তে আস্তে কী হয়, বিলুপ্ত, অর্থাৎ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। ডায়রিয়া যদি হয় আরও সমস্যা। শরীরে পানি আসে অনেক সময় অনেক শিশু আছে তাদের শরীর ফুলে যেতে পারে। ফুলে গেলেও এটাও কোয়াশিকর রোগের লক্ষণ। আমরা এখানে যে কয়েকটা লক্ষণের কথা বলছি, এই যদি পেট বড় হয়ে যায়, সারা শরীর শুকায় গেছে কিন্তু পেট বড় হয়ে গেছে, এরকম যদি বুঝো বা দেখা যায় কোনো শিশুর, তাহলে বুঝতে হবে যে তার কোয়াশিকর রোগ হতে পারে। আমরা এটা ম্যারাসমাসের কথা বলছি। দেখো এখানে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শিশু বড় হয় না, খাটো হয়ে যায়, খাটো থাকে এরকম। তারপরে শরীর ক্ষীর্ণ হয়ে অস্থি সমস্যা হয়ে যায়, ওই যে আগের ছবিটার মতোই এই ছবিটারও দেখো। তারপরে শরীরের ওজন হ্রাস পায়, তারপরে চামড়া বা ত্বক কষকষে হয়ে ঝুলে পড়ে। এই যে অবস্থাগুলো তৈরি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে পেট বড় হয়ে যেতে পারে, মানে শরীর শুকিয়ে একবারে মানে কি বলে আমরা কি বলবো, ক্ষীণ হয়ে অস্থি চর্মা, অর্থাৎ তার চামড়া মাংস একবারে শুকিয়ে কি হবে, চামড়াটা একবার হাড়ের সাথে লেগে যায়। আমরা এরকম বলি, আমরা অনেক সময় কথায় কথায় বলি শুকাইতে শুকাইতে খাট হয়ে গেছে। আসলে শুকাইতে শুকাইতে যে খাট হয়ে গেছে যেটাকে বলে, এটাই আসলে ম্যারাসমাস এবং কোয়াশিয়কর রোগের কারণে আমাদের এই সমস্যাগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো অবশ্যই ম্যারাসমাস এবং কোয়াশিয়কর রোগ যাতে আমাদের শিশুদের মধ্যে না হয়, তাদেরকে অবশ্যই যথোপযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের বয়সে যারা আছে অষ্টম শ্রেণী, বিশেষ করে তোমরাও অনেকেই আছে এরকম, তাহলে তাদেরকে আমাদের কি করতে হবে, আমিষ জাতীয় খাবার একটু বেশি করে খেতে হবে। তোমরাও আমিষ জাতীয় খাবার একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোয়াশিয়কর বা মাছ রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না, পেট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না, শরীর জরাশীর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের আরও কিছু ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই চিনতে পারতেছো ছবিগুলো কিসের, তেলের ছবি, তাই না? তৈল, এই তৈল বা স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্যের ছবিগুলো। শুধু চর্বি জাতীয় খাদ্য শুধু এরাই না, আরও অনেক খাবার আছে। আমরা এগুলো চর্বি জাতীয় খাদ্য যেখানে আমরা শিখে এসেছি, চর্বি জাতীয় বিভিন্ন প্রকার উপাদান আমরা দেখে এসেছি। ওখানে আমরা এখানে দেখার চেষ্টা করছি শুধু চর্বি জাতীয় খাদ্যের অভাব হলে কী কী ধরনের সমস্যা হয়। দেখো আমরা এখানে তোমাকে বলছি চর্বি বা স্নেহ জাতীয় পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়। কি বলছি আমরা, খাদ্যের দেহ বা স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ চর্বিতে যে আমরা যে ভিটামিন কয়েক প্রকারে দেখে এসেছি, এর মধ্যে চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন আছে, এই ভিটামিনগুলোর অভাব দেখা দেয়। আর এই ভিটামিনগুলোর অভাব দেখা দিলে আমাদের এই নিম্নের যে সমস্যাগুলো আছে এগুলো হতে পারে। যেমন ত্বক শুষ্ক কষকষে হয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কারো যদি সৌন্দর্য দিনে দিনে নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে তার কি স্নেহ জাতীয় খাদ্যের অভাব আছে। শিশুর একজিমা দেখা দিতে পারে, একজিমা রোগ হলে বুঝতে হবে যে তার চর্বি জাতীয় খাদ্যের অভাব হয়েছে। তারপরে বয়স্কদের চর্মরোগ প্রতিরোধে ক্ষমতা কমে যায়, অর্থাৎ আমাদের অনেকেই আছে যে আমাদের কি হয়, শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা, বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। এই চর্মরোগগুলো হইলেও আমরা বুঝবো যে আমাদের সাধারণত স্নেহ জাতীয় খাদ্যের অভাবে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্নেহ জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে, এবং আবার অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। অতিরিক্ত পরিমাণে খাইলেও আমাদের একটু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পরিমাণ মতো খাবার গ্রহণ করা উচিত। বয়স, উচ্চতা, পরিশ্রম ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের খাদ্য তালিকার পরিবর্তন আনা উচিত। তো এখানে আমাদের আমিষ, শর্করা, তারপরে স্নেহ, ভিটামিন ইত্যাদি জাতীয় খাবার যে পরিমাণে খাওয়া উচিত একজন বয়স্ক মানুষের বা একজন শিশুর বা একজন যুবকের, একজন যুবতীর, এই বিষয়গুলো একজন বৃদ্ধের, এই খাবারগুলো আমাদের তালিকা করে খাওয়া উচিত। ঠিক আছে, তাহলে স্নেহ জাতীয় খাবার যদি অভাব হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া আমরা তোমাদেরকে বলছি যে আমাদের যে খাদ্য উপাদানগুলো আছে, 3 রকমের খাদ্য উপাদান, বিশেষ করে 3 রকমের আমরা বলি স্পেশালি, সেটা হচ্ছে শর্করা, স্নেহ এবং আমিষ। এদের প্রধান কাজ হচ্ছে দেহে তাপ উৎপাদন করে। এই তাপগুলো কি হয়, আমাদের বিভিন্ন কাজ করার শক্তি যোগায়।
কোনো খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও স্নেহের ক্যালোরি মূল্য বের করা হয়। আমরা যখন শরীরের ক্যালোরি হিসাব করি, অর্থাৎ তার শক্তি কেমন, তাপ কেমন, এগুলো হিসাব করার জন্য সাধারণত ক্যালোরি হিসেবে হিসাব করা হয়। আর আমরা জানি 1000 কিলো ক্যালোরি সমান 1 ক্যালোরি। তোমরা জানো 1000 গ্রাম সমান 1 কেজি, তাই না? একই এই সিস্টেমেই 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। ঠিক আছে, এখানে আমরা বলছি যে আর আমাদের ক্ষেত্রে যেগুলো খেয়াল করতে হবে যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলোর কোনো ক্যালোরি মূল্য ধরা যাবে না। এগুলোর কোনো ক্যালোরি মূল্য ধরতে হয় না। এগুলো ক্যালোরি মূল্য সবসময় শূন্য থাকে। ঠিক আছে, আমরা সাধারণত খাদ্যে যে শক্তি পাই বা পাওয়া যায় তা আমরা ক্যালোরিতে প্রকাশ করি। এই শক্তিটাকে আমরা ক্যালোরি হিসেবে প্রকাশ করার চেষ্টা করে থাকি। আমরা শর্করা জাতীয় খাদ্য থেকে 1 কেজিতে বা 1 কেজি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে বা 1 গ্রাম শর্করা জাতীয় খাদ্যের মধ্যে কত কিলো ক্যালোরি বা কত ক্যালোরি শক্তি থাকে, এগুলো আমরা হিসাব করতে পারি। আমরা এগুলো দেখে এসেছি যে 100 গ্রাম শর্করা জাতীয় খাদ্যের মধ্যে 4.6 ক্যালোরি শক্তি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই হিসাবে একজন পূর্ণবয়স্ক মানুষের কত ক্যালোরি বা কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন, এই হিসাবে আমরা হিসাব করে খাবার গ্রহণ করতে হবে। তোমাদেরকে আমরা বলছি 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। আবার তাপ শক্তি মানে আমাদের খাদ্যে যে তাপ শক্তি উৎপাদন হয় তাকে এই ক্যালোরিতে আমরা পরিমাপ করি। কিলো ক্যালোরিতে পরিমাপ করলেও আমাদের সাধারণত খাদ্যের পরিমাণটা যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু চাহিদা, আমরা সেই চাহিদা অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে একজন অলস মানুষ সারাদিন বাসায় বসে থাকে, তার যে খাবারের চাহিদা আর একজন পরিশ্রম করেছেন সারাদিন, তার খাবারের চাহিদা সমান হবে না। একজন সুঠাম দেহের অধিকারী মানুষ আর একজন সুস্বাস্থ্যের অধিকারী নয়, জরাজীর্ণ মানুষ, তার খাবারের তালিকা এক হবে না। ঠিক আছে, আমাদের এই যে খাদ্যের প্রয়োজনটা, খাদ্যের যে পরিমাণটা, এই পরিমাণটা সাধারণত কি হয় দেখো, একজন লোকের কি পরিমাণ শক্তির প্রয়োজন তা প্রধানত 3টা বিষয়ের উপরে আমরা নির্ভর করি। 1 নম্বর হচ্ছে মৌল বিপাক, তার এই বিপাক কার্যক্রমটা কেমন। তারপরে হচ্ছে সে পরিশ্রম কেমন করে। তারপর হচ্ছে খাদ্যের প্রভাব, খাদ্যের প্রভাবটা কেমন। তার উপর ভিত্তি করে আমরা একজন মানুষের খাদ্য তালিকা নির্বাচন করি। এখানে আমরা তোমাদেরকে বলছি খাবার নির্বাচন করার সময় অবশ্যই ওদেরকে অবশ্যই আমাদের এ ধরনের খাবার নির্বাচন করা উচিত যে খাবারের মধ্যে আমাদের যে খাদ্য উপাদান যে 6টা, বিশেষ করে 6টা আমরা পাই, এই 6টা উপাদান যাতে থাকে এই ধরনের খাবার আমাদের নির্বাচন করা উচিত। যদি আমরা খাদ্য নির্বাচন করতে গিয়ে আবেজাবে খাদ্য নির্বাচন করি, যেগুলো আমরা অনেক সময় আমরা কেউ অখাদ্য বলি বা কুখাদ্য বলি, এগুলিকে যদি আমরা খাবারের তালিকা নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমাদের অবশ্যই খাবারের যে খাদ্য উপাদানগুলো থাকে সেই খাদ্য উপাদানগুলোর ঘাটতি দেখা দেবে। আর এই খাদ্য উপাদানগুলোর যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমাদের কি হবে, বিভিন্ন সমস্যা তৈরি হবে, বিভিন্ন রোগ হবে। আর এই রোগ একবার হলে অনেক সমস্যা তৈরি হয়, সেগুলো থেকে সেরে উঠতে অনেক সময়ের প্রয়োজন। তাহলে আমি আশা করবো তোমরা কি করবে, তোমরা অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবে এবং কায়িক পরিশ্রম করার চেষ্টা করবে। শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় নির্দিষ্ট পরিমাণে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়ার চেষ্টা করবে। আর তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে খাদ্যের 6টা উপাদান আছে, এই 6টা উপাদান যাতে থাকে এরকম খাদ্য আমরা নির্বাচন করব। তারপরে তোমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য তালিকা দেওয়া আছে বিভিন্ন বয়সের মানুষের জন্য, পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, তারপরে কিশোর কিশোরী, তাদের জন্য একটা খাদ্যের তালিকা করা আছে। তোমরা ইচ্ছা করলে সেই খাদ্য তালিকাটা দেখেও তোমরা খাবার গ্রহণ করতে পারো। দেখো এখানে আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। এরা হচ্ছে বিভিন্ন প্রকার ভিটামিনের উৎস। কি এগুলো? খনিজ। এরা কিন্তু খনিজ লবণের উৎস, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আমরা দেখতে পাচ্ছি এখানে, ফলমূল দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমরা যে বিভিন্ন ধরনের মৌসুমী সবজিগুলো দেখতে পাচ্ছি, এই সবজিগুলো এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সাধারণত ভিটামিনের উৎস এবং খনিজ লবণের উৎস। তোমরা নিশ্চয়ই সবজি খেতে পছন্দ করো, তাই না? কেউ টমেটো খেতে পছন্দ করে, কেউ আবার করলা খেতে পছন্দ করে, কেউ লাল শাক, কেউ পুঁই শাক, কেউ পালং শাক, এক একজন এক একটা পছন্দ করে। তবে কম বেশি সবগুলো খাবারই কম বেশি আমাদের খাওয়া উচিত। অর্থাৎ এক একটা খাবারের মধ্যে এক এক ধরনের খনিজ লবণ থাকে, এক একটা খাবারের মধ্যে এক এক ধরনের ভিটামিন থাকে। তাহলে তুমি এমন কেউ না, বা আমাদেরকে করা উচিত খাবার তালিকায় চেঞ্জ আনা উচিত, নিয়মিত খাবার তালিকা পরিবর্তন করা উচিত। পরিবর্তন করে করে খেলে আমাদের কি হবে, এই যে ভিটামিন, খনিজ লবণ, শর্করা, আমিষ ইত্যাদির অভাব হবে না। আমরা এখানে আরও কিছু দেখতে পাচ্ছি, দেখো এগুলো দিকে তোমরা চিনো, লাল শাক, পুঁই শাক, পালং শাক, মলা মাছ,
তারপরে মিষ্টি কুমড়া, তারপরে আম, তারপরে পেঁপে, তারপরে দেখতে পাচ্ছ কাঁঠাল। বলো তো এগুলো কিসের উৎস? এগুলো হচ্ছে ভিটামিন এ এর উৎস। ভিটামিন এ, ভিটামিন এ এর উৎস হচ্ছে এরা সবাই। এছাড়াও আরও অনেক আমরা যেগুলো সাধারণত হলুদ শাকসবজি বলে থাকি, হলুদ ফলমূল বলে থাকি, হলুদ ফলমূল, বিশেষ করে হলুদ ফলমূল আমরা বলি, হলুদ ফলমূল যেগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। তাহলে আমাদের এখন কি আছে? এখন কোন ফলের সিজন যাচ্ছে? আম, তাই না? আম এবং কাঁঠালের আহ, এখন মৌসুম চলছে। তোমরা প্রচুর পরিমাণে আম এবং কাঁঠাল খাবে। আমরা জানি, এবার বলো ভিটামিন এ এর অভাবে কি সমস্যা হয়? এই যে অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা সাধারণত ভিটামিন এ এর অভাবে রাতকানা নামক এক ধরনের রোগ হয়। এই রাতকানা রোগটা সাধারণত কি হয়? স্বল্প আলোতে দেখতে পায় না। দীর্ঘদিন ধরে যদি এই অবস্থা হতে থাকে তাহলে এই লোকটি একসময় অন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ভিটামিন এ জাতীয় খাবার প্রচুর পরিমাণে গ্রহণ করা উচিত। ঠিক আছে? এই রোগে আক্রান্ত শিশুকে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল বেশি করে খেতে দিলে ভিটামিন এ এর অভাবে যে রোগ অর্থাৎ রাতকানা রোগটি হবে না। এখন আমাদের দেশে বা আমাদের দেশেই না, শুধু সারা বিশ্বে ভিটামিন এ জাতীয় ক্যাপসুল পাওয়া যায়, রাতকানা রোগ প্রতিরোধ কাজ করে। এটা আমরা কী করি? শিশুরা যখন ছোটো থাকে তখনই আমরা সম্ভবত 1 থেকে 5 বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তাহলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইলে তাদের যে রাতকানা রোগটা হওয়ার সম্ভাবনা সেটা থাকে না। তারপর আমরা যদি নিয়মিত খাবার গ্রহণ করি ভিটামিন এ সমৃদ্ধ, তাহলে এই রাতকানা রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে। এই রাতকানা রোগ ছাড়াও ভিটামিন এর অভাবে আরও রোগ হতে পারে। এর মধ্যে আমরা বলছি জেরপ্থ্যালমিয়া নামক এক ধরনের রোগ হয়। ঠিক আছে? এই জেরপ্থ্যালমিয়ার কারণে চোখের যে কর্নিয়া থাকে, কর্নিয়ার আচ্ছাদনটা ক্ষতি হতে পারে, আর চোখ শুকিয়ে যেতে পারে, চোখের পানি শুকিয়ে যেতে পারে, তার পানি পড়া বন্ধ হয়ে যেতে পারে, ইত্যাদি সমস্যা হতে পারে। তো ইত্যাদি সমস্যা যদি হয় তাহলে বুঝতে হবে এটা জেরপ্থ্যালমিয়া নামক এক ধরনের রোগ হয়েছে। চোখে আলো সহ্য হবে না, অর্থাৎ বাইরে গেলে সে ভালো দেখবে না, চোখ বন্ধ হয়ে যাবে, সূর্যের আলোতে সহ্য করতে পারবে না। তারপরে চোখে ফুট জমে যেতে পারে, তারপরে চোখের পাতা ফুলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে তার জেরপ্থ্যালমিয়া নামক এক ধরনের রোগ আছে, চোখের এই রোগটা হয়েছে। তাহলে তাকে কি করতে হবে? ভিটামিন এ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়াতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমরা এখানে বলছি এছাড়াও ভিটামিন এ এর অভাবে আরও বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন বৃদ্ধি ব্যাহত হতে পারে, সর্দি কাশি হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্দি কাশির যে রোগটা, এটা অনেক সময় ভিটামিন এ এর অভাবের কারণে হয়ে থাকে। এখন তো তোমরা জানো যে আমরা সাধারণত এখন যে করোনা মহামারী নামে একটা মহামারী মানে কবলে পড়ে আছি, এটারও কিন্তু সর্দি কাশির লক্ষণ, জ্বর, সর্দি কাশি ইত্যাদি হয়ে থাকে। তারপরে বুক ব্যথা, হাঁপানি ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাইলে সর্দি কাশির যে জিনিসটা দেখা যায় ভিটামিন এ এর অভাবে হয়। তাহলে তোমরা কী করবে? ভিটামিন এ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবে, যাতে সর্দি কাশি না হয়, ঠান্ডা যাতে না লাগে। আমরা বলছি সাধারণত এই বৃদ্ধি যদি ব্যাহত হয় ভিটামিন এ এর অভাবে, তারপরে ইনফ্লুয়েঞ্জা নামক রোগ হতে পারে ভিটামিন এ এর অভাবে। তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগ হলেও তুমি কী করবে? প্রচুর পরিমাণে ভিটামিন এ জাতীয় খাবার খেতে থাকবে। আমরা এখানে বলছি ভিটামিন বি। এখন দেখো ভিটামিন বি, আমরা ভিটামিন বি নিয়ে কথা বলার চেষ্টা করছি। এই যে ভিটামিন বি, ভিটামিন বিটা আসলে ভিটামিন বি কমপ্লেক্স নামে পরিচিত। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে। আমরা এখানে কিছু ভিটামিনের কথা বলছি। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করা এবং এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত করতে সাহায্য করা। তাহলে আমরা যে সাধারণত মানে খাবারগুলো খাই, যেমন শর্করা, স্নেহ, আমিষ, এই জাতীয় খাবার যেগুলো আমরা খাই, এই খাবারগুলো সাধারণত ভাঙার জন্য সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স, বিশ্লিষ্ট করার জন্য, মানে এদেরকে সরল খাদ্যে পরিণত করার জন্য, অর্থাৎ আমাদের কোষগুলো যাতে তার মানে খাদ্যটাকে সহজে শোষণ করতে পারে, শক্তি যোগাইতে পারে, সেই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে তার গুরুত্ব কিন্তু অনেক বেশি। দেখো ভিটামিন বি কমপ্লেক্সের আরও কী করে? আমরা বলছি ভিটামিন বি কমপ্লেক্স মধ্যে ভিটামিন বি ওয়ান নামে একটা আছে, যেটাকে আমরা থায়ামিন বলি। এটাকে থায়ামিন বলা হয়। এর প্রধান কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে ফেলা। শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে এর মধ্যে শক্তিটা যেটা এটাকে বের করে দেওয়া, এবং তার কাজ হচ্ছে আরেকটা, আমাদের যে স্নায়ুতন্ত্র সেটাকে সক্রিয় রাখা, উজ্জীবিত রাখা, অ্যাক্টিভ রাখা। ভিটামিন বি ওয়ান, যেটাকে আমরা থায়ামিন বলি। এরপরে দেখো তোমার এখানে আছে ভিটামিন বি টু, যেটাকে রিবোফ্লাভিন বলা হয়। রিবোফ্লাভিন বলা হয়, যেটাকে ভিটামিন বি টু বলি আমরা। এটা কি করে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেটের বিপাকে সাহায্য করা এবং শক্তি মুক্ত করা। এর কাজ হচ্ছে আমাদের কি হয়? ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে, তারপরে অ্যাসিড জাতীয় মানে ফ্যাটি অ্যাসিড জাতীয় যেগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করে,
কার্বোহাইড্রেটের জাতীয় যেগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করে বা বিপাকে সাহায্য করে। এই বিপাকে সাহায্য করার ফলে কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে শক্তি মুক্ত হয়। তারপরে দেখো আমরা বলছি ভিটামিন B6, এটা ফাইরিডক্সিন বলা হয়। ভিটামিন B6 যেটা, এটাকে আমরা ফাইরিডক্সিন বলি, শক্তি উৎপাদনে সাহায্য করাই হচ্ছে তার কাজ। তারপরে হচ্ছে ভিটামিন B12, আমরা এটাকে যেটা সায়ানোকোবালামিন বলা হয়, সায়ানোকোবালামিন বলা হয়, অর্থাৎ ভিটামিন B12। এটা লোহিত রক্ত কণিকা বৃদ্ধি উৎপাদনে সাহায্য করে, শ্বেত রক্ত কণিকা ও অনুষ্কার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। তার মানে সায়ানোকোবালামিন যেটা, এটার কাজ হচ্ছে রক্তের কণিকাগুলোর উৎপাদনে সাহায্য করা। তো দেখো তো, এই ভিটামিন বি কমপ্লেক্সের যদি অভাব হয় তাহলে আমাদের মধ্যে এই সমস্যাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো দেখা দিবে। তো দেখা দিলে আমাদের কি হবে, বিভিন্ন সমস্যা আমরা পড়বো, রোগে আক্রান্ত হব, তারপরে আমরা এক সময় কি হব, মারাও যেতে পারি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কিছু ছবি, দেখো এগুলো কি জাতীয় ফল বলো, এগুলোর মধ্যে আমরা কোন ভিটামিন পাই? এগুলো ভিটামিন সি জাতীয় খাবার, সবাই চিনো। অনেকে আছে তেঁতুল খেতে পছন্দ করে, অনেকে আছে আমলকি খেতে পছন্দ করে, অনেকে আছে আমরা খেতে পছন্দ, রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা খাই, তাই না? রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা খাও তোমরা। এই যে আমরা খাও, আমরাটা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার। ঠিক আছে, ভিটামিন সি পাওয়া যায়। আমরা আরও বলছি ভিটামিন সি সাধারণত টক জাতীয় যত ফল আছে সবগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। এখন দেখো ভিটামিন সির অভাবে কি কি সমস্যা হতে পারে, এগুলো দেখো। এটাকে তোমরা চিনো কিনা, এটা হচ্ছে স্কারবি রোগ। দেখো স্কারবি রোগের লক্ষণ হচ্ছে এরকম, যদি কারো দাঁতের মাড়িতে বা দাঁতের গোড়ায় এরকম সমস্যা, টুটের নিচে এরকম সমস্যা, তাহলে বুঝতে হবে যে তোমার ভিটামিন সি এর অভাব হয়েছে। ঠিক আছে, তোমার ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি খাওয়া প্রয়োজন। ঠিক আছে, এটাকে স্কারবি রোগ বলে। স্কারবি রোগের লক্ষণ, প্রথমে আমরা যেগুলো দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যাবে, তারপর আমরা বলছি দাঁতের গোড়া আলগা হয়ে যায় বা গোড়া দিয়ে রক্ত পড়ে, তারপরে দাঁতের এনামেল উঠে যায় এবং এতে অকালে দাঁত পড়ে যেতে পারে। অনেকে বলে আমরা দাঁত এনামেল নষ্ট হয়ে গেলে দাঁত কালো হয়ে যায়, কালো একদম কালো হয়ে যায়। কালো হয়ে গেলে আমরা কি বলি, ফোকা ধরেছে, দাঁতে ফুক ধরেছে, ফুক, তাই নাকি? তোমরা অনেকে বলো দাঁতে ফুক ধরেছে, আসলে দাঁতে ফুক ধরেছে বলতে কোনো কিছু নেই, তোমার দাঁতের এনামেল নষ্ট হয়ে গেছে। আমাদের যে উপরে যে সাদাটা, যেটা উপরের যে পর্দাটা দেখা যায় সাদা শক্ত, এটা হচ্ছে দাঁতের এনামেল। এই এনামেলটা যখন নষ্ট হয়ে যায় তখন দাঁত কালো হয়ে যায়। কালো হয়ে গেলে আমরা বলি দাঁতে ফুকা ধরেছে। আর যখন এটা নষ্ট হইতে হইতে একসময় একবারে স্নায়ুতন্ত্রকে স্পর্শ করে তখন দাঁতে ব্যথা হয়, তখন ডাক্তারের কাছে গেলে ফিলিং করে দেয়, ফিলিং, অথবা ফিলিং করে যদি কোনো কাজ না হয় তখন তাকে কী করে, ফেলে দিতে হয়। এই যে অবস্থাগুলো হয়, এটা স্কারবি রোগের লক্ষণ ইত্যাদি বিষয়। তাহলে আমাদেরকে বিশেষ করে দাঁতে ফুকা ধরে আমরা বলি ছোটো বাচ্চাদের, যারা ছোটো ছোটো বাচ্চা চকলেট বেশি খায় তাদের দাঁতে ফুকা ধরার সম্ভাবনা বেশি থাকে। আসলে ফুকা বলতে কোনো কিছু হয় না, তোমাদের দাঁতের এনামেল নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের অনেকের ছোটো ভাই বোন আছে, তাদের দাঁতে কী হয়েছে, এনামেল নষ্ট হয়ে গেছে, ফুকা ধরেছে বলে তোমার আব্বা আব্বা মনে করে। তাহলে তাদেরকে বলতে হবে যে আসলে তার দাঁতে ফুকা ধরে নাই, তার এনামেল নষ্ট হয়ে গেছে, তাকে ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। আর যদি বেশি পরিমাণে সমস্যা হয়ে যায় তাহলে তো ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে তোমাকে কাজ করতে হবে। তারপরে আমাদের আর কি হয়, গ্রন্থি ফুলে যায় এবং বুকে, সাধারণত যে মুখে, আমাদের যে মুখে ব্যথা হতে পারে, তারপরে রক্তকরণ সহজে বন্ধ হয় না বা গা শুকাতে দেরি হয়, এগুলো ভিটামিন সির অভাবজনিত সমস্যা। তারপরে আমাদের আরও আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অন্যান্য রোগ হয়ে থাকতে পারে, যেমন সর্দি কাশি খুব সহজে আক্রমণ করতে পারে। যদি ভিটামিন সির অভাব দেখা দেয় তাহলে সর্দি কাশি খুব সহজে আমাদেরকে কী করতে পারে, আক্রমণ করতে পারে। এই অবস্থা যদি কারো সৃষ্টি হয় তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তখন কিন্তু শুধু ফল খাইলে আর ভিটামিন সি জাতীয় খাবার খাইলে তোমার এই রোগ দূর হবে না সহজে, তখন তোমাকে স্পেশালি চিকিৎসার ব্যবস্থা করে নিতে হবে। ঠিক আছে, আবার মনে করো না যে অনেক দাঁতে ফুকা ধরেছে বা এনামেল নষ্ট হয়ে গেছে, তুমি ভিটামিন সি জাতীয় খাবার খেলে ভালো হয়ে যাবে এনামেল, না, তখন তোমাকে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার সাথে সাথে তোমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে আবার দেখি ভিটামিন ডি। আচ্ছা, এই ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে ভোজ্য তেল, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন মাছের তেল, ডিমের কুসুম, মাখন, ঘি, চর্বি এবং ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, এই ভিটামিন ডির যে প্রধান কাজ, অস্থি ও দাঁতের কাঠামো গঠন করা। তাহলে ভিটামিন ডির অভাব হলে অস্থি ও দাঁতের কাঠামো নষ্ট হবে, দাঁত নষ্ট হয়ে যাবে, অস্থি নষ্ট হয়ে যাবে, অস্থি দুর্বল হয়ে যাবে,
অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বেড়ে যায়। মানে আপনার সে কী করে, যদি আমাদের ভিটামিন ডি অভাব হয় তাহলে ক্যালসিয়াম শোষণ কমে যায়। রক্ত প্রবাহের ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাব হলে এই মাত্রাগুলো নিয়ন্ত্রিত হবে না। তারপরে আমাদের আছে এর অভাবে মানে লোহার শোষণ বা সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে। তাইলে এই যে ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে আমাদের শরীরে যে লৌহ যেটা আমরা শোষণ করি এবং সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন হয়। অর্থাৎ ভিটামিন ডি জাতীয় খাদ্যের অভাব ঘটলে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় না, আর হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে আমাদের রক্তশূন্যতা দেখা দিতে পারে। এই দেখো ভিটামিন ডি এর অভাবে রিকেটস নামক রোগ হতে পারে। দেখো আমরা বলছি ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুর হাড় নরম হয়ে যায়, বৃদ্ধি ব্যাহত হয়, হাড় দুর্বল হয় ইত্যাদি। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যেতে পারে। রিকেটস রোগ, এটা হচ্ছে রিকেটস রোগের লক্ষণ। পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যেতে পারে। অনেক শিশু দেখবে, আমরা অনেক সময় শিশুকে গ্রাম অঞ্চলে বাসায় থেকে জাতি টিঙ্গা বলে, জাতি টিঙ্গা মানে গুলাইনের মতো ধনুকের মতো বাঁকা হয়ে আসে, তখন আমরা তাকে ব্যাঙ্গাই অনেক সময়, মানে টিটকারি মাস্কারে করে জাতি টিঙ্ক এরকম। এটা হচ্ছে হাড় বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে রিকেটস নামক রোগ হয়েছে তার, সেই জন্য তার হাড় বাঁকা হয়ে গেছে। তার চিকিৎসা চালাতে হবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার, ভিটামিন ডির যে অভাবজনিত যে সমস্যাগুলো সেগুলো দূর করার জন্য তাকে ভিটামিন ডি জাতীয় খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে হাত পায়ের অস্থিসন্ধি বা গিঁট ফুলে যায়, আমাদের যে যে জোড়া, এগুলো জোড়া, তারপরে এখানে যে যে জয়েন্টগুলো আছে এগুলো ফুলে যেতে পারে। তারপরে বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যেতে পারে। আমাদের যে বুকের হাড়গুলো ছাপা হয় ভিতরের দিকে অথবা উপরের দিকে বেরিয়ে আসতে পারে। যদি এরকম সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে এগুলো রিকেটস রোগের লক্ষণ। তোমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রতিরোধের জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে এবং প্রতিদিন শিশুকে সামান্য সময়ের জন্য হলে রোদ্রে রাখতে হবে, খোলা গায়ে, খালি গায়ে রোদ্রে রাখতে হবে। কারণ আমরা সূর্য থেকে প্রচুর পরিমাণে বা সূর্যের রশ্মি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাই। খাবারের পাশাপাশি ওই শিশুকে রোদ্রে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই ছিল আমাদের সাধারণত বিভিন্ন ভিটামিনের অভাবজনিত যে সমস্যাগুলো আমাদের হয়, বিভিন্ন রোগগুলো হয়, এই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমরা রাখার চেষ্টা করেছি। এখানে দেখো, বিভিন্ন প্রকার রোগ থেকে বাঁচতে হলে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নাই। তুমি তোমার মতামত ব্যাখ্যা করবে, তোমার বই থেকে লেখো, আর তুমি নিজে লেখো, যেখান থেকে লেখো, অথবা তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারো, বিভিন্ন টপিক ব্যবহার করতে পারো, ডাউনলোড করতে পারো বিভিন্ন জায়গায়, যেখান থেকে আনো তুমি তোমার মতামত ব্যক্ত করবে। আর যদি তুমি নিজে নিজে মতামত ব্যক্ত করতে পারো আমাদের আজকে ক্লাসের পরে, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আমি আশা করবো নিজেরাই লেখার চেষ্টা করবে এবং এটা প্রতিবেদন আকারে তোমার টিচারের কাছে জমা দিবে। ইচ্ছা করলে আমাদের কাছে দিতে পারো, হ্যাঁ, ইচ্ছা করলে আমাদের কাছে দিতে পারো অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ইমেইলের মাধ্যমে। তাহলে আজকে তোমাদেরকে এখানে আমরা ধন্যবাদ জানানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই অধ্যায়ের পরবর্তী কোনো টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। আর তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। খুদা হাফেজ।